রাজনীতি বনাম প্রেমনীতি। মাহরিন তৃণ। পর্ব 01। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, অডিটোরিয়াম কক্ষ, বেলা 11টা। রাজনীতিতে আমার গভীর অ্যালার্জি। রাজনীতি যারা করে তাদের উপর আরও বেশি অ্যালার্জি। একদম ইলিশ মাছ খেলে যেমন গায়ে লাল লাল কুড়ি দেখা দেয় ঠিক সেরকম। এই যে দেখো, আমার হাতে অলরেডি লাল লাল ভাব ফুটে উঠেছে। কিন্তু শেহরিন এখনো তো উনারা কেউ এসে পৌঁছায়নি। এর মধ্যেই তোমার হাতে লাল লাল আভা দেখা দিল কেন? আসেনি তো কি? আসছে তো। আমি স্মেল অনুভব করতে পারছি দূর থেকেই। আমার ঘ্রাণশক্তি প্রখর ঋতমা। কি রকম স্মেল অনুভব করছো তুমি? শেহরিন ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে গা এলিয়ে দেয়। মুখের উপর ছড়ানো চুলগুলো বাম হাত দিয়ে সরিয়ে বলে, একটা পচা স্মেল অনুভব করছি। কিউরিং প্রক্রিয়ায় যখন ছাদে কলামে বিমে কচুরিপানা দেওয়া হয়, সেটা একসময় রোদে শুকিয়ে গেলে দেখো না কেমন একটা স্মেল বের হয় ঠিক সেরকম। ওয়াক কি বলছো তুমি? শেহরিন চোখ খুলে ঋতমার নাক সিটকানো দেখে আর চোখে তাকিয়ে বলে, পচা স্মেল হলেও এভাবে নাক সিটকানো উচিত নয় ঋতমা। উড বি ইঞ্জিনিয়ার আমরা, আর কিউরিং একটা পরিবেশ বান্ধব পদ্ধতি। তাই বলে একজন স্বনামধন্য এমপির গায়ে স্মেলের সাথে এটা তুলনা করবে? স্বনামধন্য? ভেরি ফানি। তুমি কি ভাবছো যে এমপি আসছে সে সিনেমার পর্দার মতো হ্যান্ডসাম, স্মার্ট, গুড লুকিং হবে, যাকে দেখলেই মেয়েরা ক্রাশ খাবে, পিছু পিছু ছুটবে? মোটেও নয়। এই এমপি হবে কালামানিক। বড় ভুঁড়ি, রঙিন পাঞ্জাবি পরে আসবে, হলুদ দাঁত বের করে মঞ্চে উঠে হাত নাড়বে, ঘণ্টা ধরে কবিতা আবৃত্তি করবে। ঋতমা অবাক চোখে তাকায় শেহরিনের দিকে। গোল গোল চোখ করে তাকিয়ে বলে, তুমি দেখেছ এই এমপিকে? না দেখলে এতটা শিওর হয়ে বলতাম? হুহো, আগে বলবা না? চলো উঠে যাই তাহলে। ভুঁড়িওয়ালার বক্তব্য শুনে আমাদের কি কাজ? শেহরিন ঠোঁট কামড়ে মুচকি হাসে। উদ্দেশ্য হাসিল। চেয়ারের সাথে ঝুলানো হ্যান্ডব্যাগটা কাঁধে তুলতে তুলতে বলে, এতক্ষণে তোমার মস্তিষ্ক সজাগ হল। চলো ক্যান্টিনে যাই। যাওয়া যাক। শেহরিন ঋতমা অডিটোরিয়াম কক্ষ হতে বের হয়ে আসে। চুয়েটের গোটা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে আজ অন্যরকম সাজরব। লাল গালিচা বিছানো, ফটকে ফুল দিয়ে সাজানো তোরণ। বিভাগের শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তা, সকলের চোখে মুখে এক দারুণ উচ্ছ্বাস। কালা মানিকের জন্য এত আয়োজন? একেই বলে রাজনীতি। শোনো ঋতমা, লাইফে কখনোই এসব নেতা পেতাদের চুজ করবে না। এদের মাথায় প্রকৃত পক্ষে থাকে গোবর। টাকা আর ক্ষমতা দিয়ে সেই গোবরকে সবার সামনে বুদ্ধি হিসেবে শো করে। ঠিক বলেছ। বাট ঋতমার কথা শেষ হয় না ঠিক তার আগেই তিনটে সাদা কালো রঙের গাড়ি ধুলো উড়িয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। সরাসরি এসে থামে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সামনে। ক্যান্টিনে যাওয়া পথ থেমে যায় দুজনের। ওয়েট, কালা মানিককে একটু দেখে যাই। শেহরিন কপাল কুঁচকায়, চোখ সরু করে তাকিয়ে বলে, আমাকে যে পিক করতে আসে ড্রাইভার মোজাম্মেল আঙ্কেল, তাকে দেখেছ? দেখেছি। কিন্তু কেন? এটা মোজাম্মেল আঙ্কেলের কার্বন কপি। মোজাম্মেল আঙ্কেলের আর কি ভুঁড়ি? তার চাইতে এই লোকের আরও বেশি। সত্যি বলছ? আমি কি মিথ্যা বলি? সামনের গাড়ি হতে জন সিকিউরিটি গার্ড নেমে এসে কালো রঙের গাড়িটার নিকটে। দক্ষীয় কায়দায় গাড়ির দরজা খুলতেই ভিতর হতে বেরিয়ে আসে সাদা পাঞ্জাবি পরিহিত এক মধ্যে বয়স্ক পুরুষ, যার মাথার টাকে সরাসরি দুপুরের রোদ্দুর এসে ঝিলিক দিয়ে যায়। বেশ ওজনের ভুঁড়ি সামলে হাসিমুখে কুশল বিনিময় করে। মিলেছে আমার কথা? ঋতমা হতাশার নিঃশ্বাস ছাড়তেই শেহরিন হাত চেপে ধরে। ক্যান্টিনে যাওয়ার জন্য অগ্রসর হতে হতে বলে, ক্ষুধায় আমার পেটে ইঁদুর লাফাচ্ছে।
আর এক মুহূর্ত দেরি নয়। রান ফাস্ট। শেহরিন। নো। শেহরিন ওয়েট। লুক। ঋতমা উল্টো শেহরিনের হাত টেনে ধরতেই শেহরিন পিছু ঘুরে তাকায়। রাজ্যের বিরক্তি মুখে জুড়ে এনে বলে, কি? দেখো। শেহরিন ঋতমার চোখের দিকে দৃষ্টি মেলে ফটকের দিকে তাকায়। গাড়ি হতে বের হয়ে আসা এক মানবকে দেখে সে সেদিকে পানে চক্ষুস্থির করে। এত সাদা মানিক। মেদহীন চিবুক। ভুঁড়ির কোনো দেখা নেই। সাদা চকচকে দাঁত, সাথে সাদা পাঞ্জাবি। বলিষ্ঠ, সুঠাম দেহ। হ্যান্ডস্যাম, স্মার্ট, গুড লুকিং। ওয়াও। এটা মনে হচ্ছে কম্পাউন্ডার। ঋতমা ছোট ছোট করে তাকায় শেহরিনের দিকে। চিকন কণ্ঠে বলে, মোটেও নয়। এটাই হচ্ছে সেই এমপি মহোদয়। দেখতে পাচ্ছ না ডিনোসার ডিপার্টমেন্ট হেড স্যারের সঙ্গে কিভাবে কুশলাদি করছে, তাকে কিভাবে উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন স্যারেরা, যা তোমার বর্ণনার সঙ্গে সম্পূর্ণ অমিল এবং বৈসাদৃশ্য। আমার মনে হচ্ছে তোমার কিচ্ছু মনে হচ্ছে না শেহরিন। ক্যান্টিন পড়ে আগে এই সুদর্শন এমপির কবিতা আবৃত্তি শুনব চলো। চট্টগ্রাম ২ আসনের সংসদ সদস্য সান্নিধ্য শাহজাদ খান। ছোটবেলা হতেই রাজনৈতিক পরিবারেই যার বেড়ে ওঠা। বাবা শাহজাহান খান ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। বর্তমানে তিনি অবসরে থাকলেও ২ ছেলের মধ্যে ছোট ছেলে নেমেছেন রাজনৈতিক মাঠে। দাপিয়ে করছেন রাজনীতি। শান্ত, বুদ্ধিদীপ্ত চোখ তার আত্মবিশ্বাসের কথা বলে। পরনে মিনিমালিস্টিক সাদা পাঞ্জাবি, মুখরেখায় হালকা গোফ, খোঁচা খোঁচা দাড়িতে সুদর্শন পুরুষের তালিকায় নাম লিখিয়েছেন অনায়াসে। মূলত আজ তিনি চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবনির্মিত আধুনিক ভূমিকম্প প্রতিরোধক গবেষণা ল্যাবরেটরি পরিদর্শনে এসেছেন, যার ভিত্তিপ্রস্তর তিনি গত বছর স্থাপন করেছিলেন। সুদক্ষ পর্যবেক্ষণ ও প্রাথমিক আলাপচারিতা শেষে তাকে সাদরে আমন্ত্রণ জানানো হয় অডিটোরিয়াম কক্ষে। ঘড়ির কাঁটায় যখন 11:30 পেরিয়ে 12টা ছুঁই ঠিক তখন শুরু হয় সেই বহু প্রতীক্ষিত উদ্বোধনী অনুষ্ঠান। অথচ পিছন ব্যানারে এই অনুষ্ঠানের সময়সীমা দেওয়া আছে সকাল 10টা। আমার এখানে ফায়ারিং ক্যাম্প করতে ইচ্ছে করছে। সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে ইচ্ছে করে। অসহ্য। সব জ্বালিয়ে পুড়িয়ে দিলে তো তুমিও ছাই হয়ে যাবে। বোকা মেয়ে। আমি আগে বের হয়ে দরজা লাগিয়ে দিয়ে চলে যাব। ক্ষুধায় তোমার মাথা নষ্ট হয়ে গিয়েছে শেহরিন। উল্টো পাল্টা বকছ। শেহরিন ব্যাগ হতে মাথা তোলে। গালের নিচে 2 হাত ঠেকিয়ে আর চোখে তাকিয়ে বলে, সেটা যখন বুঝতেই পেরেছ তাহলে কেন নিয়ে এলে আমাকে আবার এখানে? জানো 76-এর মনন্তরের মতো আমার পেটে দুর্ভিক্ষ চলছে। কাম অন মেরি বাচ্চা। এমপি সাহেবের দিকে তাকাও একবার, ক্ষুধা ভ্যানিশ হয়ে যাবে। শেহরিন নিস্তেজিত চোখ তুলে নজর দেয় সামনে। কিছু সেকেন্ড তাকিয়ে থেকে হাই তুলে বলে, ক্ষুধার কারণে দূর হতে অস্পষ্ট দেখছি। হবে হয়তো ফার্মের মুরগি। বাই দা ওয়ে, এমপি সাহেবের কবিতা আবৃত্তি শেষ হলে ডাক দিও কেমন। গুড নাইট। ঋতমা হতাশা চোখে তাকায় শেহরিনের পানে। এ মেয়ের সত্যি ক্ষুধায় পাগল হয়ে গিয়েছে। যাই বলবে উল্টো ধরে বসবে। তার চেয়ে থাকুক সে তার মতো। পিনপতল নীরবতা। ডিন স্যারের সংক্ষিপ্ত বক্তব্য শেষে ডাক আসে এমপি মহোদয়ের বক্তব্য প্রদানের জন্য। পাঞ্জাবি ঠিক করে টানটান হয়ে সুস্থির ভঙ্গিতে লেকটার্নে আসে এমপি সাহেব। গম্ভীর মুখে হালকা হাসির রেশ টেনে সুস্পষ্ট স্বরে বলে, বিভাগীয় প্রধান, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীরা এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আজ চুয়েটের এই সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে এসে আমি সত্যিই অভিভূত। গত বছর এই অত্যাধুনিক ভূমিকম্প প্রতিরোধক গবেষণা ল্যাবরেটরির ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময় যে স্বপ্ন দেখেছিলাম, আজ তা বাস্তবে রূপ নিতে দেখে আমার অনেক ভালো লেগেছে। আমরা জানি, বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল।
আমাদের অবকাঠামোকে ভবিষ্যতের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। আর এই প্রস্তুতিতে সিভিল ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিসীম। আমি বিশ্বাস করি, এই ল্যাবরেটরি শুধু গবেষণার একটি কেন্দ্রবিন্দু হবে না। এটি হবে আমাদের তরুণ প্রকৌশলীদের স্বপ্ন বোনার এক উর্বর ভূমি। এখান থেকে অর্জিত জ্ঞান এবং উদ্ভাবন আমাদের দেশের প্রতিটি ইঞ্চি মাটিকে আরও নিরাপদ, আরও মজবুত করে তুলবে। আপনারা যারা আজ এখানে আছেন আপনারাই আমাদের ভবিষ্যৎ। আপনারা মেধা, শ্রম আর সৃজনশীলতা দিয়ে গড়ে তুলবেন আগামীর বাংলাদেশ। সান্নিধ্য থামে। কিছু সেকেন্ডের বিরতি নিয়ে ফের ভারী কণ্ঠে বলে, প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবেন, একজন প্রকৌশলী শুধু ইটপাথরের কাঠামো তৈরি করেন না। তিনি দেশের অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সরাসরি অবদান রাখেন। আপনাদের তৈরি করা প্রতিটি সেতু, প্রতিটি ভবন, প্রতিটি রাস্তা শুধু যোগাযোগ বা বাসস্থানের মাধ্যম নয়, সেগুলো আমাদের জাতীয় অগ্রগতির এক একটি স্তম্ভ। সরকার শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে প্রকৌশল শিক্ষায় বিনিয়োগে বদ্ধপরিকর। আমরা চাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা আন্তর্জাতিক মানের হোক। আমাদের শিক্ষার্থীরা যেন বিশ্বমানের চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই ধরনের উন্নয়নমূলক কার্যক্রমে আমাদের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজকের এই ল্যাবরেটরি উদ্বোধন আমাদের যাত্রার একটি মাইলফলক। আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। লম্বা সময় নেওয়ার জন্য দুঃখিত। সবাইকে দেখে মনে হচ্ছে ভীষণ ক্লান্ত, অনেকে ঘুমিয়ে পড়েছে। এনিওয়ে, ধন্যবাদ সবাইকে। শেষ বাক্য কর্ণকুহরে যেতেই শেহরিন তোরাক করে ব্যাগ হতে মাথা তোলে। ঋতুমার দিকে গোল গোল চোখ করে তাকিয়ে বলে, আমাকে বলল, তুমি ছাড়া এমন মুচড়া মুচড়ি করে কে ঘুমাচ্ছে বলো? ব্যাটা দেখল কিভাবে? ব্যাটার সামনে লাগানো দুটো চোখ দিয়ে। আর হ্যাঁ, তুমি বললে কবিতা আবৃত্তি। এটা কবিতা আবৃত্তি? তোমার ভালো লেগেছে? শুধু ভালো? আমি তো স্পিচলেস। এত সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলল। উফ, মনে হচ্ছে আরো শুনি। এগুলো তার মুখস্থ বিদ্যা। শুধু জায়গা আর স্থানের নাম পরিবর্তন করে। স্ক্রিপ্টেড হু। তুমি ভালো হবা না শেহরিন। চলো এবার যাই। রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়ন। চুয়েটের অবস্থান। বলা হয় একে গ্রিন হ্যাভেন। চারপাশে সবুজ অভয়ারণ্যে আর ছোট ছোট পাহাড়ি টিলা। যতদূর চোখ যায় শুধু সবুজে ঘেরা। এক অপূর্ব সৌন্দর্যতায় মোড়ানো চট্টগ্রামের এই উপশহরটি নির্মলতার আবেশে পরিপূর্ণ। কর্ণফুলী নদী ঘেঁষে মহাসড়কে যেতে যেতে গাড়ি থেমে যায়। বের হয়ে আসে মোজাম্মেল আঙ্কেল সাথে শেহরিন। বাসায় ফেরা পথে আবারও দুর্ভোগ। কাল রাতে ঝড়ে একটা বড় শালগাছের ডাল রাস্তার মাঝপথে পড়েছে। সকালে ভার্সিটিতে যাওয়ার সময় এজন্য উল্টো পথে ঘুরে গিয়েছিল। ভেবেছিল এতক্ষণে হয়তো সরিয়ে নিয়েছে। তা যেই লাউ সেই কদু। সরিয়েছে আর কোথায়? ওই রাস্তার দিকে যাইতে কইলাম তোমারে। অহন দেখছ তো, বড়গের কথা না শুনলে কি হয়। শেহরিন চারপাশে তাকিয়ে আরও কয়েকটা গাড়ি দেখে বলে, শুধু আমি একা না আঙ্কেল, আরও অনেকেই আমার মতো কথা শোনেনি হয়তো। অহন কি করবা? কি করব? এই হলো আমাদের দেশের রাজনীতির খেল। মুখেই শুধু বড় বড় বুলি, কাজের কাজ কিছুই নেই। আরে বাবা, শুধু স্ক্রিপ্টেড বুলি আওড়ালেই কি নেতা হওয়া যায়? এগুলো কাজ করবে কে? এমপি সাহেবের কি এগুলো চোখে পড়ে না? কিয়া ওইয়ে, মাথা গরম কিয়ারে মা? মাথা গরম হবে না? 9টা হতে 1টা পর্যন্ত আজকে ভার্সিটিতে বসিয়ে রেখেছে আঙ্কেল এই এমপি মহোদয়ের জন্য। চিন্তা করতে পেরেছেন কতটা সময়? ক্ষুধায় আমায় জান শেষ। এদিকে এমপি সাহেব লাপাত্তা। এলো সেই 12টায়। কি একটু কবিতা আবৃত্তি করেই শেষ। নিজেরা তো ঠিকই নাস্তা করে বের হল। আমাদের কি কাঁচকলা দিল? ভেরি অন্যায়। শেহরিনের হতে কয়েক হাত দূরত্বে দাঁড়ানো গাড়ির উইন্ডো ধীরে ধীরে নেমে যায়।
চোখে কালো সানগ্লাস পরিহিত মানবটি ফোন হতে দৃষ্টি তুলে বাইরে নজর দেয়। কপালে তার মৃদু ভাজরেখা, মুখে একগাদা গম্ভীরতার রেশ। রমণী কণ্ঠে বলা মাত্র কথাগুলো তার শ্রবণে নির্বিঘ্নে দিয়ে ফেলেছে হানা। কিন্তু সেই দুর্দান্ত রমণীর মুখখানা দেখার আগেই সে আড়াল হয়ে যায় অপর পাশে। কারণ ইতিমধ্যে সামনে হতে গাছের ডাল তুলে ফেলা হয়েছে। আসিফ: জি ভাই। নাস্তা নিয়ে এসেছো সাথে? রিমন এনেছে ভাই। রিমনকে বলো সামনে চলা গাড়িটাকে থামিয়ে যতগুলো নাস্তার প্যাকেট আছে দিয়ে আসতে। ভাই, কল হিম কুইক। আসিফ ঠোঁটে ঠোঁট চেপে নিজেকে সন্তর্পণে নিয়ন্ত্রণ করে। মেয়েটার কথাগুলো তারও শ্রবণে পৌঁছেছে। তবে ভেবেছিল এমপি সাহেব অন্যরকমভাবে অ্যাকশন নিবে। এভাবে উদারতা দেখিয়ে যে নাস্তা বিলি করবে সেটা বোধগম্য হয়ে ওঠেনি। চলন্ত পথে আবারও ব্রেক কষতে হয় মোজাম্মেলকে। এবার সামনে মগডালের বদলে এসে পড়েছে 4 চাকার গাড়ি। পিছনে সিটে বসা শেহরিন হুট করে ব্রেক কষাতে সামনের সিটের সঙ্গে বেখেয়ালিভাবে খায় ধাক্কা। ঠোঁট মুখ কুঁচকে ফেলে সে সঙ্গে সঙ্গে এক্সকিউজ ম্যাম। মাঝরাস্তায় উইন্ডোর পাশে এসে দাঁড়ানো পুরুষ মানুষকে দেখে শেহরিন স্তিমিত নেত্রে তাকায়। মনের মধ্যে সামান্য ভয়ের রেশ জেঁকে ধরে। হয়তো চাঁদাবাজ কিংবা সন্ত্রাসী হবে। এক্ষুনি বলবে যা কিছু আছে দিয়ে দে, নয়তো চাকু চালিয়ে দিব সরাসরি। ক্রমাগত নোকে শেহরিন ভয়ে ভয়ে উইন্ডো নামায়। নির্লিপ্ততা চাহনিতে তাকিয়ে বলে, ভাইয়া আমার কাছে কিছু নেই। 500 টাকার একটা নোট আছে, নিবেন? রিমন শুরুতেই ভ্যাবাচ্যাকা খায় শেহরিনের কথায়। গলার স্বর পরিষ্কার করে বলে, ভুল বুঝছেন ম্যাম। আমি সন্ত্রাস সম্প্রদায়ের কেউ নই। স্যার আপনার জন্য নাস্তা পাঠিয়েছেন। পিক করুন। স্যার, খাবার? জি। কোন স্যার? গাজী আহসানুল কবির স্যার। মানে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্লাস নেয় যে আমাদের। রিমন দীর্ঘ শ্বাস ফেলে কণ্ঠস্থির করে বলে, আপনার তো দেখছি সত্যি ক্ষুধায় মাথা খারাপ হয়ে গিয়েছে। এটা সান্নিধ্য স্যার, মানে এমপি স্যার আপনাকে পাঠিয়েছে ম্যাম। শেহরিনের চোখজোড়া বিস্ময়ে ঢেকে যায়। অবাক কণ্ঠে শুধায়, আমাকে? কেন? কিভাবে? কারণ আজকের সেমিনারে আপনি ছিলেন সবচেয়ে মনোযোগী শ্রোতা। স্যারের কবিতা আবৃত্তি এত আগ্রহ নিয়ে শুনেছেন দেখে স্যার খুশি হয়ে আপনাকে এই সামান্য নাস্তা উপহার হিসেবে পাঠিয়েছেন। সত্যি বলছেন? ম্যাম, মিথ্যা বলবো কেন? প্লিজ একটু তাড়াতাড়ি করুন। রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে রাখা। শেহরিন দেনামোনা করতে থাকে। বুঝতে পারে না নেওয়া উচিত কিনা। তার হাবভাব দেখে রিমন পকেট হতে একটা কার্ড বের করে দেখিয়ে বলে, সান্নিধ্য স্যারের অ্যাসিস্ট্যান্ট। কার্ডখানা দেখামাত্র মনের মধ্যে কিছুটা শক্তি ফিরে পায় শেহরিন। নিশ্চিত হয় সামনে দাঁড়ানো ব্যক্তিটি ফাঁদে ফেলানো কোনো হাইজ্যাক গোষ্ঠী নয়। মুখে জোরপূর্বক হাসি টেনে সে নাস্তার প্যাকেটটা রিসিভ করে। থ্যাঙ্কস। আমি আসলে খাবার জিনিসটাকে অবমূল্যায়ন করি না। বাবা শিখিয়েছে, তাই নিলাম। অশেষ ধন্যবাদ ম্যাম। আচ্ছা শুনুন ভাইয়া, একটা কথা। আমি বুঝতে পেরেছি আমার অমনোযোগী ভাবটা এমপি সাহেব ধরতে পেরেছেন জন্য আলাদাভাবে অ্যাপায়ন করার ব্যবস্থা করেছেন। সেটা কোনো ব্যাপার নয়। বাট কবিতা আবৃত্তি একদম স্ক্রিপ্টেড ছিল। এইভাবে রাজনীতি হয় বলুন? রাজনীতি আপনার পছন্দ নয়? আই হেইট রাজনীতি লাইক আ কাঁঠাল। বুঝতে পেরেছি। ওকে, থ্যাঙ্কস এগেইন। আসি। মোজাম্মেল আঙ্কেল গাড়ি স্টার্ট করে। গাড়ি চলে যেতেই রিমন হাত কোমরে চেপে উজবুকের ন্যায় দাঁড়িয়ে থাকে কতক্ষণ। অতঃপর উদ্দাম নিঃশ্বাস ফেলে বলে, তাই বলে কাঁঠালের মতো? স্যারকে বলবো? না থাক, স্যার ডিপ্রেশনে চলে যাবেন তাহলে। হালিশহর, চট্টগ্রাম, বিকাল 4টে। সুখনিবাস। সাদা পাথরে ঘেরা ডুপ্লেক্স বাড়ি। বিশাল এরিয়া নিয়ে সজ্জিত পরিপাটি বাসভবনের সামনে সারি সারি ঝাউ আর রঙ্গন ফুলে ঘেরা। মনোরম, স্নিগ্ধ পরিবেশ। স্যার রাত 8টায় কার্যালয়ে মিটিংটা কি কনফার্ম করব? হ্যাঁ।
আজকে তো অনেক চাপ হয়ে যাচ্ছে আপনার। সমস্যা নেই, কাজগুলো কমপ্লিট করতে হবে সময়ের মধ্যেই। নেক্সট যে পরিকল্পনাটা হাতে আছে সেটার মূল ডকুমেন্টস সহ সব কাগজপত্রগুলো জমা করবে। জি স্যার। সান্নিধ্যর গাড়ি অভ্যন্তরে প্রবেশ করে। আজকের মতো মোটামুটি সকল সেমিনার মিটিং সম্পাদন শেষে তার এই বেলাটুকু অবসর মিলেছে। পাঞ্জাবির হাতা গুটিয়ে ক্লান্তি মাখা মুখ নিয়ে বাসায় ঢোকে সে। উপরতলার সিঁড়িতে পা রাখা মুহূর্তে ড্রয়িং রুমের কোনো এক পাশ হতে বাচ্চাসুলভ কণ্ঠে ভেসে আসে, ইও সানি নাকি? সান্নিধ্যর পদযাত্রা থামে। ঘাড় ঘুরিয়ে এদিক সেদিকে তাকাতেই দেখতে পায় হ্যাংলা পাতলা ফর্সা এক হাঁটুর বয়সী বালককে, যে কিনা বর্তমানে ড্রয়িং রুমের সোফার তলে অবস্থান করছে। ক্লাস 3-তে অধ্যয়ন করা এই বালককে বলা হয় দুষ্টের শিরোমণি। দুষ্টামির দিক থেকে সে এতটাই বিখ্যাত যে বাড়ির সবাই চিন্তায় আছে গিনেস বুকে নাম উঠতে হয়তো তার সময়ের ব্যাপার। সান্নিধ্যের সম্পর্কে সে অতি নিকটাত্মীয়, একমাত্র ভাতিজা, বড় ভাইয়ের পুত্র। সান্নিধ্য, কখন এলি বাবা? আম্মা উইটা ওখানে কি করছে? নাজনীন বেগম সান্নিধ্যর চোখের দিকে দৃষ্টিপাত রেখে অতঃপর তাকায় সোফার নিচের দিকে, অবাক কণ্ঠে বলে, এ কি দাদু ভাই, ওখানে কেন? পোকা সমৃদ্ধ দাঁত বের করে তাসিন হাসে। চিকন সুরে বলে, ইও সানি, পানিকে দেখতে এসেছি। সান্নিধ্য মায়ের দিকে তাকায়, থমথমে গলায় বলে, আম্মা। শান্ত হও, শান্ত হও, আমি বকে দিচ্ছি। আমি কি ছোট? ছোট কেন হবে? বিয়ের বয়স পার দিচ্ছ তুমি বাবা। আম্মা, আমি সেটা বলছি না। এই বেবি মানকিটা আমার মান সম্মান কিছু রাখবে না। সে আমার দলীয় নেতা কর্মীদের সামনে এসব নামে ডাকে। দাদুভাই চাচ্চুকে এসব নামে ডাকতে হয় না। চাচ্চুর নাম তো সানি। সানি নয়, সান্নিধ্য। কঠিন নাম, আমি পারি না বলতে। সান্নিধ্য কোনই অবধি হাতা গুটিয়ে এগিয়ে যায় সোফার কাছে। হাঁটু ভেঙে বসে বেবি মানকিটাকে টেনে বের করে বলে, আমার নাম ধরে তোকে ডাকতে বলেছে কে? দাদিমা। আর ডাকবি? সা। সানি বললে, সমস্যা কি তোমার চাচ্চু? ভাইয়া এটাকে ধরে বাঁধত। মিস এসে 1 ঘন্টা হলো বসে আছে। আমি ভাবি সারা বাড়ি খুঁজে হয়রান। লাপাত্তা। বেশি দুষ্টু হয়েছ না? ফুমুনি মিস এখনো যায়নি কেন? ধুরু। লাঠি এনে তোমার পিঠ লাল করব তাসিন। কিছু নিয়ে আয়, এটাকে বাঁধতে হবে। কি করছিস তোরা? সানজি এদিক ওদিক তাকিয়ে বাঁধার জিনিস খুঁজতে খুঁজতে বলে, আম্মা তুমি কিছু বলবে না? বেবি মানকির সাহস হয়েছে বেশি। ভাবি লাঠি নিয়ে ছাদে গিয়েছে খুঁজতে। সোফার উপর হতে সানজি একখানা ওড়না এনে সান্নিধ্যের হাতে দেয়। সান্নিধ্য পাজাকল করে তাসিনকে তুলে সিঁড়ির হাতলের সাথে রাখে বেঁধে। 1 ঘন্টার আগে খোলা নিষেধ। দাদিমা, একটা ড্রিঙ্কস এনে দাও তো। সানজি 2 হাত কোমরে রেখে চোখ পাকিয়ে তাকিয়ে বলে, তোর কি ভয় হয় না? বেঁধে রেখেছে তাও ড্রিঙ্কস চাস? আমার তো ভালো লাগছে। মিস এখন এমনি চলে যাবে। সান্নিধ্য হাতের ঘড়ি খুলতে খুলতে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। গলার স্বর চড়িয়ে বলে, ওর ড্রিঙ্কসও বন্ধ। একদম। সানজি উপরে আয়। সানজি তাসিনকে মুখ বাঁকিয়ে উপরে উঠে যায়। দৌড়ে এসে ভাইয়ের পিছু নিয়ে বলে, কি হয়েছে? সান্নিধ্য নিজের কামরায় ঢুকে ঘড়ি পাঞ্জাবির পকেট হতে ফোন ওয়ালেট বের করে রাখে। কাবার্ড হতে টি শার্ট ট্রাউজার নামিয়ে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, আমি বিভিন্ন সেমিনারে যেসব স্পিচ দেই সেগুলো কখনো শুনেছিস? পুরোপুরি শুনিনি কখনো। ওই শুরুতে একটু। আজকেরটা? ভাবি ফোনে দেখালো। কেন, কি হয়েছে? সান্নিধ্য ভিতর হতে দীর্ঘ শ্বাস টেনে শান্ত কণ্ঠে বলে, আমার স্পিচ কি কবিতা আবৃত্তির মতো শুনতে লাগে? সানজি ফিক করে হেসে উঠে, মুখে হাত দিয়ে বলে, কবিতা আবৃত্তি? আই নট জোকিং। সত্যি করে বল। ধুর, কবিতা আবৃত্তি কেন লাগবে? ভালোই তো বলিস।
ঠিক আছে যা। কেন, কেউ কি কিছু বলেছে? না, মনে হচ্ছে বলেছে। তা না হলে তো তুই আমাকে জিজ্ঞেস করতি না। সান্নিধ্য ওয়াশরুমের দিকে পা বাড়াতে বাড়াতে বলে, এমনি জিজ্ঞেস করেছি। সানজি ঠোঁট কামড়ে কাঁধ নাচিয়ে চলে যায় কক্ষ হতে। সান্নিধ্য ওয়াশরুম হতে ফের ফিরে আয়নার সামনে এসে দাঁড়ায়। স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, কবিতা আবৃত্তি করি আমি? অনিভা: জি মামা। আসো মা। নাস্তা করবে না? আসছি। বিকেলের মৌসুমে ছাদখোলা বারান্দায় চলছে ভরপুর নাস্তা আয়োজন। গরম গরম চা, বেগুনি, প্যাট্রিসের গন্ধে মৌ মৌ করছে চারদিকটা। চট্টগ্রামের খুলশী শহরে শেহরিনের মামার এই বাসাটা বেশ আভিজাত্যপূর্ণ। বাসার ডিজাইনটা দূর থেকে চোখে পড়ার মতো। একতলা বিশিষ্ট বাড়ি, কিন্তু বেশ বড় এরিয়া জুড়ে স্থান লাভ করেছে। বারান্দার এক কোণে ছোট ছোট মাটির পাত্রে রোপণ করা হয়েছে অনেকগুলো ফুলের চারা। দু এক দিনের বৃষ্টিতে চারাগুলো মাথা বের করে সবুজ রং লাগিয়েছে গায়ে। আরশ: ফোন রাখো। সারাদিন ফোনে এত কি? একটু শান্ত হয়ে বসে বিকেলের নির্মলতা অনুভব করতে পারো না? বাবার কথা এবং আগমন যাত্রা দেখে আরশ ফোন রাখতে দেরি করলেও দেরি করে না মুমু। আগে থেকেই সতর্ক হয়ে সে ফোন রেখে চায়ের কাপ টেনে নেয়। অনিভা আপু আসছে না কেন? এসে গিয়েছি। শেহরিন আড্ডাস্থলে যোগ দিয়ে মুমুর সাথে আদুরে আলিঙ্গন সেরে নেয়। অতপর চেয়ারে বসতে বসতে ঠিক তার সামনে বসা মনিকা আন্টির সাথে করে কুশল বিনিময়। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুমুস সালাম। কেমন আছেন? ভালো। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। শুরু হয় নাস্তা পরিবেশন। চা নাস্তার ফাঁকে ফাঁকে এক কথা দুই কথার প্রারম্ভ হতে হতে সবাই ডুব দেয় গল্পের মাঝে। বিচার বিশ্লেষণ আলাপচারিতায় মগ্ন হয়ে উঠে সবাই। তবে চলমান এই কথার আসরের মাঝে চুপটি হয়ে থাকে চঞ্চল কন্যা শেহরিন। মূলত সে কথা বলার কোনো সুযোগ পাচ্ছে না। মামা, মামি, মনিকা আন্টি জানিয়ে বিস্তৃত আলাপ জুড়েছে, সেটাতে তার কোনো আগ্রহ নেই। ওদিকে মুমু আরশ দুই ভাইবোন লুকিয়ে ছাপিয়ে আবারও ফোনে মগ্ন। হতাশার নিঃশ্বাস ফেলে নিঃশব্দে সে একা একা চান পান করে। অনিভা: জি মামা। পড়াশোনা কেমন চলছে মা? অসুবিধা হচ্ছে না তো? কেন? অসুবিধা হলে বলবে কিন্তু। দীর্ঘ আলাপ শেষে মামা যে তার দিকে একটু নজর দিয়েছে এতেই হাফ ছেড়ে বাঁচে শেহরিন। স্বতঃস্ফূর্ত কণ্ঠে ঠিকরে বলে, অসুবিধা হচ্ছে না মামা। ভালো লাগছে। অসুবিধা হওয়ারও কোনো চান্স নেই। সব সুযোগ সুবিধাই তো অনিভার জন্য করে দেওয়া হয়েছে। এরপরেও অসুবিধা কথাটা বললে বুঝে নিতে হবে ওর সারভাইভ করাই কঠিন হয়ে যাচ্ছে এখানে। শাহিদা বেগমের হাসিমুখে ঠেস দেওয়া কথা গায়ে লাগলেও সেদিকে বিশেষ একটা পাত্তা দেয় না শেহরিন। মুখে নির্মল হাসি টেনে সেটা সে উগরে ফেলে বলে, সেরকম কিছু নয়। তা তোমার বাবা কি ঢাকায় একাই আছেন বর্তমানে? জি আন্টি। তুমি এভাবে চলে আসলে বাবাকে একা রেখে খারাপ লাগে না? মনিকা আন্টির প্রশ্নে শেহরিনের মুখরেখায় সামান্য পরিবর্তন দেখা যায়। নির্মল হাসিটুকু উবে গিয়ে ভর করে জোরপূর্বক হাসি। খারাপ লাগাটা স্বাভাবিক আন্টি। বাট বাবা তার বিজনেস নিয়ে ভীষণ ব্যস্ত থাকে। দিন রাত মিলে অনেক সময় তার সঙ্গে আমার দেখাই হয় না। আমি মূলত ঢাকাতেই অ্যাডমিট হতে চেয়েছিলাম, বাট বাবা জোর করে এখানে। শুধু বাবা কেন, মামাও চেয়েছিল অনিভা এখানে অ্যাডমিট হোক। চুয়েটের মতো এত ভালো একটা ভার্সিটিতে চান্স পেয়ে হাতছাড়া করবে নাকি? আর তাছাড়া মেয়ে আমার প্রকৃতি ভালোবাসে। এই পাহাড়ি রাজ্য আমার অনিভার জন্যই তো। বাবা শুধু তুমি নিজের ক্রেডিট নিচ্ছ কেন? আমি মুমু আপুও তো চেয়েছিলাম অনিভা আপু আমাদের সঙ্গে থাকুক। আমরা তো ভীষণ খুশি। শেহরিন আরশের কথা এবার প্রাণখোলা হাসি হাসে। মাথায় হাত দিয়ে বাচ্চাটার এলো চুলগুলো নেড়ে দিয়ে বলে, তুমি এত খুশি? এত এত খুশি। প্রস্ফুটিত নব ভালোবাসাগুলো দেখতে সুন্দর লাগলেও তা খুব একটা মনোরঞ্জন হয় না শাহিদা বেগম এবং তার বোনের কাছে।
জনেরই মুখটা ভারী ভারী। চায়ের কাপে লম্বা চুমুক শেষে শাহিদা বেগম কাপটা টেবিলে রাখেন। পায়ের উপর পা তুলে দুহাত আড়াআড়ি ভাঁজ করে বলেন, আমার মনে হয় রিজওয়ান ভাই ডিসিশন নিতে একটু ভুল করেছেন। যতই হোক একা থাকাটা মোটেই সমীচীন নয়। আর অনিভা ঢাকাতে চান্স না পেলেও যে কোনো টপ লেভেলের প্রাইভেট ভার্সিটিতে ঠিকই অ্যাডমিট হতে পারত। শাহিদা, তোমার কি অসুবিধা হচ্ছে অনিভা এখানে থাকাতে? স্বামীর কপালে ভাজরেখা সঙ্গে দৃষ্টিবদল দেখে শাহিদা বেগম কিছুটা তটস্থ হন। মুখে হাসি টেনে বলেন, আরে না না, কি বলছো তুমি? অসুবিধা হবে কেন? একটা মাত্র ভাগ্নি, আমি তো জাস্ট কথার কথা বললাম। দুলাভাই মাইন্ড করছেন কেন? আপা তো অসুবিধার কিছু মিন করেনি। না ঠিক আছে। অনিভা, মা তুমি কি মামির কথায় রাগ করেছ? আমি কিন্তু এমনি ফর্মালি কথাটা বলেছি। প্লিজ ডোন্ট মাইন্ড ইট। ওকে মামি। পরিস্থিতি কিছুটা বেঁকে গেলে শফিউল সাহেব আবারও স্বাভাবিক করার চেষ্টা করেন। ভাগ্নির মনে যে কথার মৃদু আঁচ লেগেছে সেটা সে স্পষ্টতই অনুধাবন করতে পারেন, কিন্তু কিভাবে মেয়েটার মন ভালো করবে সেটা সে বুঝে উঠতে সক্ষম হন না। এদের মাঝে কিছু বলারও উপায় নেই। যাই বলবে না কেন সেটা নিয়েই তারা দুবন টানাহেচড়া শুরু করবে। সবার মাঝে এভাবে বসে থাকতে ভীষণ বিরক্ত লাগছে শেহরিনের। উঠে যে যাবে সেটারও উপায় নেই। এভাবে সবার সম্মুখ হতে উঠে যাওয়াটাও খারাপ দেখায়। আচ্ছা অনিভা, তুমি কি রান্না পারো? মনিকা আন্টির প্রশ্নে শেহরিন মোটামুটি হিমশিম খেয়ে যায়। রান্না বলতে সে শুধুমাত্র ভাত, ডিম্পোচ আর মসুর ডালটা পারে। এর বাহিরে বাবা কখনো তাকে কিছু শেখায়নি। ডলি বুবু বছর দুয়েক আগে আমেরিকা যাওয়ার সময় হালকা পাতলা মুরগির মাংসটা দেখিয়ে দিয়েছিল। এর বাহিরে কাদের আঙ্কেল টুকটাক বেসিক কিছু আইটেম পারি আন্টি। ট্রাই করো না কখনো? খুব বেশি নয়। শাহিদা বেগম মুখে মৃদু হাসির রেশ ঝুলিয়ে বলেন, চেষ্টা করলে সব পারবে। আমাদেরও তো ইচ্ছে করে তোমার হাতে যে কোনো আইটেম টেস্ট করতে। শেহরিন ঠোঁটে ঠোঁট চেপে মাথা নাড়ায়। মনে মনে আল্লাহকে ডাকে এই মুহূর্তে যেন আবার কেউ আবদার করে না বসে কোনো আইটেম তৈরি করে দিতে। ভালোভাবে কোনো কিছু না শিখে এদের সামনে উপস্থাপন করা মানে অপমান নিজ হাতে কিনে নেওয়া। আরে পারবে পারবে, পারুক না পারুক সেটা বিষয় নয়। অনিভার এখন রান্নাবান্নার কোনো প্রয়োজন নেই। কি বলছেন দুলাভাই? আপা, আমি তো চাচ্ছিলাম আজকে রাতে কই ভুনাটা অনিভার হাতে খাব। কি অনিভা এইটুকু আবদার রাখবে না? শেহরিনের আত্মা শুকিয়ে যায়। শুকানো ঠোঁটের ভাঁজ মিলিয়ে মুখে হাসি প্রস্ফুটিত করে বলে, ঠিক আছে। আরে না না, আমার ভাগ্নিকে এসবের মাঝে জড়িও না তো তোমরা। দেখেছ অনিভা, তোমার মামাকে বুঝাও তো একটু। মামা পারবো প্লিজ। শিউর? হ্যাঁ। শাহিদা বেগম চোয়ালে বিস্তর হাসি ঝুলিয়ে বলেন, যা কাজ তাহলে আমার রান্নাবান্না ছুটি। মনিকা, চলো তাহলে সন্ধ্যায় একটু শপিং এ বের হই। যাওয়া যায় আপা, কিন্তু আম্মু তুমি ছুটি বলছো কেন? তুমি তো রান্নাই করো না বেশি। সব রান্না তো কাজু বুয়া করে। মুমু, বেশি কথা বলো তুমি। আপু ঠিক বলেছে আম্মু, তোমার রান্না খেতে ভালো না। কাজু বুয়ার রান্না গুড আর অনিভা আপুর রান্না বেস্ট। বারে, অনিভা রান্না করলই না এর মাঝেই বেস্ট? মনিকা আন্টির বাঁকা কথায় মুখ ফোলায় আরশ। ফোন রেখে থমথমে গলায় বলে, আমি আগে থেকেই জানি হু। আচ্ছা আমি একটু আসছি। শেহরিনের ভিতরে ভিতরে ঘাম ছুটে গিয়েছে। যে ভয়টা মনে চেপে ধরেছিল সেটাই অবশেষে বাস্তবায়ন হল। কোনোমতে নিজেকে এই খরস্রোতা নদী হতে টেনে তুলে সে সরাসরি চলে যায় নিজ কক্ষে। ইউটিউবে কই মাছের ভুনা রেসিপি লিখে সার্চ দিতে গিয়ে হাত থেমে যায় তার। এক হাত কোমরে চেপে অন্য হাতে ফোন নিয়ে সে কিছুক্ষণ পায়চারি করে আনমনে। আমার ইউটিউবে হবে না, মেজারমেন্ট অ্যাডজাস্ট করবে না, আমার দরকার লাইভ কোনো কিছু, আর সেটা আমার সুপার হিরো ছাড়া কেউ পারবে না। চলন্ত পথেই বিছানায় গা এলিয়ে দেয় সে।
দ্রুত হাতে কল লাগায় এই গোটা পৃথিবীর মাঝে তার বেঁচে থাকার একমাত্র অবলম্বনকে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুমুস সালাম। কেমন আছে আমার মা? আলহামদুলিল্লাহ, খুব ভালো। আমার বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা, আমি কি একটু সময় পেতে পারি? বেশি না, অল্প একটু। রিজওয়ান সাহেব অফিস ডেস্ক হতে উঠে দাঁড়ান। ল্যাপটপটা বন্ধ করে সরাসরি চলে যান উইন্ডোর কাছে। গলায় ঝুলানো টাই খানা টেনে মুখে নরম হাসি টেনে বলেন, আমার মায়ের জন্য সবসময় আমি ফ্রি। শেহরিন তোরাক করে বিছানা ছেড়ে উঠে বসে পা ভাঁজ করে নিঃসংকোচ গলায় বলে উঠে, বাবা, আজকে আমি ভেবেছি বাসার সবাইকে কই মাছ ভুনা রান্না করে খাওয়াবো। ক্যান আই গেট আ স্পেশাল রেসিপি ফ্রম ইউ? শিওর শিওর। আমার মেয়ে রান্না করবে, আমি রেসিপি না দিয়ে পারি? শেহরিন ঠোঁটের উপর দাঁত চেপে ধরে চোখ বন্ধ করে শ্বাস টেনে নিয়ে বলে, ওকে বাবা, একটু হোল্ড করো প্লিজ, আমি ডায়েরিটা নিয়ে আসছি। বাবা মেয়ের মধ্যে চলে কই মাছ ভুনা নিয়ে রেসিপি আলাপ। শেহরিন টুকটুক করে ডায়েরিতে লিখে নেয় রান্নার সমস্ত প্রসেস, সাথে কিভাবে কি করতে হবে, কতটুকু আছে রান্না করতে হবে, যাবতীয় কার্যকলাপ বাবার থেকে শুনে নেয়। বাবা, জি মা, থ্যাংক ইউ সো মাচ। রিজওয়ান সাহেব মেয়ের সরল কণ্ঠের অভিবাদন শুনে মলিন হাসেন। জড়িয়ে আসা কণ্ঠ উপেক্ষা করে বলে, মোস্ট ওয়েলকাম, বেস্ট অফ লাক মা। শেহরিন ফোন রেখে দেয়। ডায়েরির দিক এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে সে চিত হয়ে শুয়ে পড়ে। বুকের উপর ভাঁজকৃত ডায়েরি রেখে মাথার কাছে থাকা ফোনটা হাতে নেয়। গ্যালারি জুড়ে কয়েকশত ছবির ভিড়ে বের করে এক হাস্যজল রমণীর ছবি, যার কিনা পরনে লাল পাড়ে কালো রঙের শাড়ি, যার সঙ্গে শেহরিনের মুখের গড়নে মিল রয়েছে বেশ কিছুটা। ছবি পানে কিছুক্ষণ চেয়ে থেকে সে নির্লিপ্ততা কণ্ঠস্বর ভেদ করে বলে, মামনি জানো, বাবা ভীষণ চালাক, আমাকে প্রতি মুহূর্তে টেস্ট করে সে। তুমি থাকলেও হয়তো এতটা করতে না যতটা বাবা করে। বাবা জানে আমি কখনো মাছ রান্না করিনি বা ভারী কিছু রান্না করিনি, এরপরও সে এটা নিয়ে কোনো প্রকার কথা বলল না। আমি রেসিপি চাইলাম, সঙ্গে সঙ্গে দিয়ে দিল। আমি যদিও বুঝতে পেরেছি বাবা কেন আমাকে আহ্লাদিত করল না, কারণ সে চায় তার মেয়ে শিখুক, যে কোনো জায়গায় যে কোনোভাবে শিখুক। এখন সে যদি আমাকে একটু প্যাম্পার করত আমি গলে যেতাম, রান্না করার মনোবলটা ভেঙে ফেলতাম। এজন্য সে দ্বিরুক্তি করেনি। বাবা হয়তো জানে আমি কিছু বুঝতে পারি না, বাট আমি সব বুঝি মামনি, সব বুঝি। মামনি, আমি আর বাবা খুব একা তোমাকে ছাড়া, খুব কষ্ট লাগে আমাদের, কিন্তু কখনো প্রকাশ করতে পারি না। বাবার সামনে আমি শক্ত থাকি, আমার সামনে বাবা শক্ত থাকে। তোমার অপূর্ণতা আমাদের কঠিনভাবে ভোগায়। দেখো, তোমাকে ভাবতে গিয়ে আমার ভীষণ কান্না পাচ্ছে, বাট এখন তো মোটেও কান্না করা যাবে না। আমাকে কই মাছ ভুনা করতে হবে, আমাকে সব শিখতে হবে, পরে এক সময় কান্না করব, ঠিক আছে? এখন আমি ভীষণ ব্যস্ত। শেহরিন ফোন বন্ধ করে উপুর হয়ে কিক্ষণ চোখের পাতা আবদ্ধ করে শুয়ে থাকে। এটা তার মামনিকে হারানোর বেদনা প্রশমিত করার একখানা উপায়। যদিও ব্যথা কখনোই দূর হয় না, তবুও জীবনের পথ চলায় নিজেকে সংবরণ করে নেওয়ার এই ছাড়া বিকল্প পথ খুঁজে পায় না সে। তেল মশলার ছড়াছড়ি, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, সবকিছুর সংমিশ্রণে ফ্রিপ্যানে কষানো হচ্ছে কই মাছ। কিচেন জুড়ে বেরিয়েছে সুন্দর একটা স্মেল। লাল টুকটুকে টমেটো খানা কাটতে গিয়ে বেশ বেগ পোহাতে হচ্ছে শেহরিনকে। কই মাছ ধুতে গিয়ে হাতের আঙুল কেটেছে বেশ খানিকটা। তবুও আদুরে মেয়েটা সয় ক্ষয়ে ভীষণ ব্যস্ত রান্নাতে। চলমান রান্নায় নুন ঝাল টেস্ট করতে করতে হাতের তালু তার লাল হয়ে উঠেছে। মনের মধ্যে খানিকটা ভয় পুষে থাকলেও রান্নার টেস্টটা মোটামুটি ভালো হওয়ায় সে কিছুটা চিন্তামুক্ত। বাবার রেসিপি বলে কথা, ভালো তো হতেই হবে। কাজু বুয়া, কইও, রান্না হয়ে এসেছে তাই না? একটু দেখুন তো।
কাজু বুয়া ডাইনিংয়ে যাওয়া পথে শেহরিনের ডাকে ফিরে আসে। ফ্রাইপ্যানের ঢাকনা সরিয়ে সে পর্যবেক্ষণ করে বলে, আর টুকা ঝোল ওইলে ভালো হইতো না? বাবা বলেছে ভুনা আইটেমে ঝোল কম রাখতে হয়। ওইল তাইলে একটু টেস্ট করে দেখুন না বুয়া। আমি ভীষণ নার্ভাস ফিল করছি। কিয়া? শেহরিনের কথা কাজু বুয়ার বোধগম্য হয় না। ফ্যাল ফ্যাল চাহনি করে তাকাতেই শেহরিন একটা চামচে করে স্বল্প পরিমাণে ঝোল তুলে দিয়ে বলে, ওহো বুয়া একটু খেয়ে দেখুন সব ঠিক আছে কিনা। কাজু বুয়া ঝোলটা চেখে দারুণ অভিব্যক্তি ফুটিয়ে তোলে মুখরেখায়। বাম হাত দিয়ে শেহরিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বহুত বালা ওইয়ে। আরা খাই প্রশংসা গরিব চাইও। শেহরিন খুশিতে কাজু বুয়াকে জড়িয়ে ধরে। উচ্ছ্বাস মাখা কণ্ঠে বলে, থ্যাংক ইউ বুয়া, আপনি খুবই সুইট। আহারে মা মরা ফরি ইয়েন কি খুশি। মা বাইচা থাইলে কত্ত কি শিখাইত। রাতের খাবার সাজানো হয় ঠিক 10:30 নাগাদ। শেহরিনের 7:30-8টার মাঝেই রান্না কমপ্লিট হয়ে যায়। মাঝের খানিকটা সময় বইয়ের পাতায় চোখ বুলিয়ে সে উঠে আসে। কাজু বুয়ার ডাক পড়েছে। আজকে তার স্পেশাল কই মাছ ভুনা সবাইকে পরিবেশন করাবে। মামি মনিকা আন্টি আজ প্রশংসা না করে পারবেই না তার। আর এটা ভেবেই শেহরিনের ভিতরে আনন্দের লহমা ছোটে। নির্দিষ্ট সময়ের মাঝে ডাইনিংয়ে এসে বসেন শাহিদা বেগম মনিকা আন্টি এবং তার হাজবেন্ড আরাফাত রহমান। মামা বাসায় নেই, ফিরতে লেট হবে। মুমু আরশ মাছ তেমন একটা পছন্দ না করলেও আজ তাদের অনিভা আপু রান্না করেছে জন্য শুধু ঝোল ভাত খাবে। ধরতে গেলে জীবনের প্রথম আনাড়ি হাতে আজ শেহরিন সবাইকে খাবার সার্ভ করছে। এর আগে কখনো তার এ অভিজ্ঞতা হয়নি। বাসাতে বাবা সে আর কাদের আঙ্কেল, যে যার মতো নিজেদের সময়ে খায়। শুধুমাত্র ডলি বুবু আসলে ধরে বেঁধে সবাইকে নিয়ে বসায় একসাথে। সেখানেও তিনিই সার্ভ করেন। খাওয়ার পর্ব শুরু হয়। শেহরিনকে খেতে বসতে বললেও সে বসে না। তার ভিতরে এক ধরনের চাপা উত্তেজনার রেশ বইছে। স্নায়ুতন্ত্র বেশ সংবেদনশীল অবস্থায় কার্যক্রম চালাচ্ছে। কারণটা, জীবনের প্রথম কই মাছ ভুনা রান্নার প্রশংসার ব্যাপারে অধিক প্রত্যাশা নিয়ে থাকাটা। তার চাহনি 3জন বড় মানুষের দিকে। অপেক্ষায় আছে কখন তারা বলবে, বাহ অনিভা তোমার রান্না তো অনেক মজা হয়েছে, বেশ ভালো রান্না করো তুমি। কিন্তু অপেক্ষায় চাতক পাখি হয়ে থাকা শেহরিন সে বাক্যখানা কারো মুখ হতে শুনতে পায় না। তারা নিজেদের মতো খাওয়া চলমান রেখে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গল্প গুজব করছে। আরশ মুমু জনেই ঝোল ভাত খেয়ে ব্যাপক প্রশংসায় ভরিয়ে তোলে। কিন্তু মিসেস শাহিদা কিংবা মনিকা আন্টি কেউ একটা টু শব্দ করেন না। শেহরিনের ভিতরটায় মেঘ পুঞ্জীভূত হতে থাকে। অধিক প্রত্যাশা এই জন্যই হয়তো খারাপ জিনিস। সব সময় চাওয়ার বস্তুটাকে মেলায় না। তবুও সে হাল ছাড়ে না। একবার মনে মনে ভাবে মামিকে বলবে, মামি রান্নায় কি লবণ মশলা ঠিকঠাক হয়েছে? তখন নিশ্চয়ই বলবে হ্যাঁ মা সব ঠিক আছে একদম পারফেক্ট। শেহরিন কথাখানা বলতে গিয়েও বলতে পারে না। কি যেন ছোট্ট মস্তিষ্কে বিবেকবোধ তাকে বাধা দেয়। এভাবে নিজ কৌশলে বা জোর করে কারো থেকে কমপ্লিমেন্ট নেওয়াটা কেমন দেখায়। যেখানে উক্ত ব্যক্তিরই কোনো ইচ্ছে নেই। চেয়ার ধরে খানিকক্ষণ সে দাঁড়িয়ে থাকে। সবার খাওয়া শেষ হওয়ার আগ মুহূর্তে সে নিজ কক্ষে চলে যায়। ক্ষুধা চলে গিয়েছে তার, আজ আর খাবে না। কক্ষে এসে দুয়ার বন্দি করে শেহরিন রাতের জানালার পানে চায়। নিকষ কালো রাতে ক্ষুদ্র ক্ষুদ্র তারারা আকাশে জমিয়েছে ভিড়। মৃদু হাওয়া কচি ডালপালাগুলোকে এসে নাড়িয়ে দিয়ে যায়। শান্ত নির্মল পরিবেশে নেই কোনো আওয়াজের ঘনঘটা। একটুখানি ভালো বললে কি হতো, আমি তো খুব খুশি হতাম। হাত কাটুক নখ কাটুক তবুও চেষ্টা করতাম আরও ভালো রান্না শিখতে। সবাই এত কঠিন মনোভাব নিয়ে কেন থাকে? কেন আপন ভাবতে পারে না? নাকি মামুনি ছাড়া কেউ দুনিয়াতে আপন হয় না? বিছানায় রাখা ফোনটা টুং করে শব্দ করে ওঠে।
শেহরিনের একমগ্নে বাহিরের দৃষ্টিতে আঘাত আসে। ধীর পায়ে এগিয়ে যায় ফোনের কাছে। মেসেজ অপশনটা ওপেন করতেই দেখে বাবা হতে ছোট্ট খুদে বার্তা এসেছে। লাগেজের ডান দিকের ছোট পকেটটায় অ্যান্টিসেপটিক ক্রিম রাখা আছে, হাতে লাগিয়ে নিও মা। শত মন খারাপের মাঝে বার্তাখানা পড়ে আপনা আপনি ঠোঁট প্রশস্ত হয়ে যায় শেহরিনের। বাবা সবসময় সুপার ম্যাজিক করে সবকিছু জেনে যায়। এই হাত কাটার বিষয়টা কিন্তু সে জানায়নি বাবাকে। কিন্তু বাবা তার ঠিক জানে মেয়ের জীবনে প্রথম কাজ যেহেতু হাত নিশ্চিত কাটবে, কেটেও সে। তাই সুরক্ষার জন্য নিজ হাতে কোনো এক সময় আগে হতে তুলে দিয়েছিলেন অ্যান্টিসেপটিক ক্রিম, যেটা শেহরিনের কাছে ছিল অজানা। বাবা, তুমিও যদি মামনির মতো আমাকে ছেড়ে চলে যেতে তাহলে হয়তো এই পৃথিবীতে আমি একটুও নিঃশ্বাস নিতে পারতাম না। আমি দম বন্ধ হয়ে মরে যেতাম সঙ্গে সঙ্গে। এই পৃথিবীটা ভীষণ কঠিন, যেটা আমি প্রতি পদে পদে অনুধাবন করছি। কেউ কাউকে আপন ভাবতে পারে না। বাবা, প্লিজ তুমি কখনো তোমার শেহরিনকে ছেড়ে যেও না। তোমার শেহরিন যে বাঁচে তোমার ছায়ায় ছায়ায়। ভোর 5টা, সিআরবি এলাকা। পাহাড়ের কোলে ধীরে ধীরে জেগে উঠছে ভোর। আকাশের বুকে এখনো পুরোপুরি কাটেনি রাতের নীলিমা। এই আলো আধারের মাঝে পূর্ব দিগন্তে লালচে আভা ফুটতে শুরু করেছে খুব নিভৃতে। পাকা পিচ ঢালা রাস্তার দুপাশে মাথা উঁচু করে সারি সারি দাঁড়িয়ে থাকা গাছগুলো গুনতে গুনতে লম্বা পথ পাড়ি দিয়ে এসেছে শেহরিন। গর্জন, শিরিষ, শ্বেতচন্দন, সোনালু, অর্জুন, নিম, হরিতকি গাছের সামনে এসে দাঁড়িয়ে পড়ে সে। বৈশাখের মেঘলা সকালে মুখ জুড়ে তার ঘামের কণা স্পষ্টত বিদ্যমান। হাঁপিয়ে গিয়েছে বেশ ভালোভাবেই। খুলশি থেকে সিআরবি প্রায় 1 ঘন্টার পথ হেঁটে আসতে আসতে দুপা লেগে গিয়েছে। ঘড়িতে সময় দেখে 5টা পেরিয়ে ঘন্টার কাঁটা 6টায় প্রবেশ করছে। পরনে তার ফ্লোরাল সেমি লং টপস, সাথে বেইজ রঙের ট্রাউজার্স, পায়ে স্নিকার্স। চুলগুলো উঁচু করে পনিটেইল দিয়ে বাঁধা থাকলেও পাশ হতে ছোট ছোট চুল বের হয়ে মুখ জুড়ে তার বিচরণ ঘটিয়েছে। এক্সকিউজ মি আঙ্কেল। জি। এই গাছটার নাম কি? জনৈক লোকটা যাওয়া পথে হাঁটা থামায়। শেহরিনের প্রশ্নে গাছের পাতার দিকে না তাকিয়ে সপ্রতিভভাবে উত্তর দেয়, এটা হরিতকি গাছ। হরিতকি গাছ? এটা তার মানে ঔষধি গাছ? হ্যাঁ। শেহরিন মিষ্টি হেসে বলে, ওকে থ্যাঙ্কস আঙ্কেল। লোকটা কিঞ্চিত হেসে শেহরিনের ধন্যবাদ গ্রহণ করে প্রস্থান নেয়। হাতের কর গুনে শেহরিন হাঁটতে হাঁটতে মনে মনে বিড়বিড় করে বলে, গর্জন, শিরিষ, শ্বেতচন্দন, সোনালু, অর্জুন, নিম, হরিতকি এবং চা। ভীষণ চা তেষ্টা পেয়েছে। সিআরবি রোডের ধারে বড় করই গাছতলার নিচে টিমটিম আগুনে জ্বলছে চায়ের কেটলি। প্রশস্ত ইট পাথরের সিঁড়ির শেষ মোড়ে ছোট্ট একটি চায়ের দোকান। চালা বাঁশ ও টিন দিয়ে তৈরি দোকানটি বেশ ছিমছাম। সামনে কাঠের পাটাতন আর সম্মুখ দুপ্রান্তে কয়েকটা বেঞ্চ। জনমানবহীন ভোরে দোকানে 2 জন মধ্যবয়স্ক লোক ছাড়া এখনো তেমন ভিড় জমেনি। শেহরিন এসে উপস্থিত হয় চায়ের দোকানের মাঝে। কাঠের বেঞ্চটাতে বসতে বসতে অর্ডার দেয় 1 কাপ করা লিকারের দুধ চা। 2 হাত পিছন দিকে ছড়িয়ে সে একটু নিজের মতো করে আরাম করে বসে। বেশ ক্লান্ত হয়ে গিয়েছে। যাওয়ার সময় আর হেঁটে যাওয়া যাবে না। 10টা 20-এ আবার ক্লাস রয়েছে। তবে সে মুগ্ধ চট্টগ্রামের এই নৈসর্গিক রূপ দেখে। এজন্যই হয়তো বাবা এত জোরাজোরি করেছিলেন এখানে পাঠাতে। এই রূপ যে অগ্রাহ্য করার মতো নয়। মানুষটা হাজার ব্যস্ততার মাঝেও শেহরিনের ভালো মন্দের দিকটা প্রখরভাবে নজর রাখে। এই যে চোখে চোখে পাহাড়ের রূপ, গাছের মাথায় সোনালি আলোর খেলা, শ্রবণে শুকনো পাতার মর্মরধ্বনি, এগুলো কত সুন্দর নির্মলতার সহিত উপভোগ করছে সে। ঢাকায় কি এগুলো পেত? যান্ত্রিক আর একাকিত্বের জীবনের জাতাকলে পিষে একসময় হয়তো ধীরে ধীরে বিলীনী হয়ে যেত সে। চিনি ছাড়া 1 কাপ। পিছন মুখে পুরুষালী ভারী স্বর পেতেই শেহরিন সোজা হয়ে বসে।
ঠিক তার বেঞ্চের অপর মাথায় উল্টো দিকে পায়ের পর পা তুলে বসে এক লম্বা চওড়া পুরুষ। আর চোখে সে খেয়াল করে পুরুষ মানুষটার মাথায় ক্যাপ, মুখে মাস্ক, কালো ট্রি শার্ট আর ট্রাউজার, পায়ে সাদা জগিং কেডস। আপু চা। ছোট্ট একটা বাচ্চা ছেলে শেহরিনের সামনে চা আনতে সে মনোযোগ সরিয়ে আনে তৎক্ষণাৎ। হাতে চায়ের কাপ নিতে গিয়ে বোঝে বেশ গরম। বেঞ্চের এক সাইডে চায়ের কাপ রেখে সে একটু অপেক্ষা করে চা পর্যাপ্ত ঠান্ডা হওয়ার জন্য। সামনের রাস্তাটার অবস্থা দেখেছেন ভাই? খেয়াল করিনি ভাই। আমি দেখেছি আঙ্কেল, রাস্তাটার অবস্থা ভয়াবহ। মানছি প্রাকৃতিক দুর্যোগে এই অবস্থা হয়েছে, তাই বলে আজকে 3 দিন হয়ে গেল রিপেয়ার করবে না? এই দেখুন আমার পায়ে কাদা লেগে কি হয়ে গিয়েছে। দেখেছেন ভাই, এইটুকু বাচ্চা মেয়েও বুঝতে পেরেছে। শেহরিন আপ্লুত হয়ে উঠে তার কথা গুরুত্ব পাওয়াতে। হাতে চায়ের কাপ তুলে হালকা চুমুক দিয়ে বলে, সিটি কর্পোরেশন, মেয়র, এমপি এগুলো কোনো কাজেরই নয়। সব শুধু কাজে ফাঁকি দেওয়ার ধান্দা আঙ্কেল। মানে রাজনীতি যারা করে তাদের কোনো কথার ঠিক নেই। এরা শুধু নিজেদের নেতাই ভাবে। 2 লাইন কবিতা আবৃত্তি করতেই পারলেই বাহবা পেয়ে যায়। প্রথম অবধি ঠিক ছিল, কিন্তু শেষে এসে কবিতা আবৃত্তি নামটা ফের কর্ণপাত হতেই জনৈক সুপুরুষটির চা খাওয়ার মাঝে কাশি ওঠে। হাত হতে এক ফোঁটা চা তার ছলকে নিচে পড়ে যায়। কোনোমতে কাশি দমিয়ে পকেট হতে টিস্যু বের করা মুহূর্তে পাশ হতে একখানা টিস্যু এগিয়ে আসে। সান্নিধ্য অল্প বিস্তর তাকিয়ে দেখে তার নামে কুকীর্তি গাওয়া রমণীটি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। অবশ্য রমণীটির দৃষ্টি সম্মুখ প্রান্তেই। পুরোপুরি নজর দিলে হয়তো বুঝত জনৈক এমপি মহোদয় তার পাশেই বসে। তবে এবারের এমপি মহোদয় বেশ ভালো আছে গতবারের তুলনায়। ঠিক বলেছেন, শাহজাহান সাহেবের ছেলেটা বেশ কাজের। বছর 3 না হতেই বেশ কয়েকটা বড় বড় প্রকল্পে হাত দিয়েছে। অল্প বয়সে এমপি হয়েছে। তরুণদের জন্য আশা করি ভালো উদ্যোগ নিবে। আঙ্কেল এগুলোতে ট্রাস্ট করবেন না, এগুলো জাস্ট শো। জনগণকে বুঝো দিয়ে রাখার জন্য প্রকল্পের নামে হাজার হাজার টাকা নিজ নিজ পকেটে তুলে নেয়। এই মেয়ে বলে কি? আসতে বলো মা, সবাই এক হয় না, সৎ অসৎ দুটোই থাকে। সান্নিধ্য চায়ের কাপটা বেঞ্চে রেখে মুখে মাস্ক টেনে নেয়। গম্ভীর স্বরে শেহরিনের উদ্দেশ্য বলে, রাজনীতিতে মনে হচ্ছে আপনার অ্যালার্জি। শেহরিন এক পলক তাকিয়ে চায়ের চুমুক দিয়ে বলে, আপনি বুঝলেন কি করে? মনে হল ঠিক ধরেছেন, চিংড়ি মাছের মতো অ্যালার্জি, সাথে কাঁঠালের মতো ঘৃণা শব্দটা মুখ হতে বের হওয়ার আগেই মাটির কাপ হতে চা ছিটকে এসে কাটা আঙুলে পড়ে সরাসরি। সঙ্গে সঙ্গে মুখ হতে অস্পষ্ট স্বরে কিঞ্চিত আর্তনাদ করে উঠে শেহরিন। কাটা আঙুলের মাঝে গরম চায়ের স্পর্শে নাজুক হয়ে উঠে এক লহমায়। কাপটা কোনোভাবে বেঞ্চে রেখে গলায় ঝুলানো স্কার্ফের সাথে চেপে ধরে। এর মাঝেই অপর পাশ হতে এগিয়ে আসে আরেক খানা টিস্যু। একটু আগে যাকে সে টিস্যু দ্বারা সাহায্য করেছিল সেই ভদ্র লোক হতেই ফিরতি টিস্যু দ্বারা সাহায্য পায় সে। কি হয়েছে মা? গরম চা পড়েছে। আহা, সাবধানে খাবে না। ছোট মানুষ বড় বড় বিষয়ে কথা বললে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকে। শেহরিন কপাল মৃদু ভাঁজ করে তাকায় পাশে বসা পুরুষটার দিকে। জনৈক পুরুষ ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। সূর্য তার পূর্ণাঙ্গ আলো ছেড়েছে। কোলাহল আস্তে আস্তে বাড়ছে। এখন আর এমপি সাহেবের এই অবস্থায় থাকা উচিত নয়। 18 বছর পার দিয়ে এসেও ছোট আমি? বাহ, বড় হব কি তাহলে 28 বছরে? সান্নিধ্যের কথাটা কানে এলেও সে প্রত্যুত্তর করে না। হাঁটা পথে সে এগিয়ে যায় সামনে। ইতিমধ্যে উপস্থিত মধ্যে বয়স্ক দুটো লোকও প্রস্থান নিয়েছে। বাদ পড়ে আছে শেহরিন। চা অর্ধেক রেখেই সে দাম মিটিয়ে উঠে পড়ে। সান্নিধ্যের বিপরীত রাস্তায় সে হাঁটা ধরে। কিন্তু প্রশস্ত রাস্তার পাশেই মোড়ে বাঁক নিতে জন দাঁড়িয়ে পড়ে হুট করে। সান্নিধ্য এক নজর পিছু ঘুরে তাকায়। অদূরে মেয়েটাই কি তার সেই অমনোযোগী শ্রোতা?
ক্ষুধায় পাগল বনে যাওয়া, কবিতা আবৃত্তি ত্যাগ দেওয়া নারিকা? কণ্ঠ তো তাই বলছে। অন্যদিকে শেহরিনও পিছু ঘুরে তাকায়। লম্বা পুরুষটার দিকে ভ্রুদয় বাঁকিয়ে বলে, কবিতা আবৃত্তি করা সেই এমপি মহোদয়ের কণ্ঠের মতো লাগল না? চলবে।